বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং 2023 সালে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেবে, তাদের জন্য একাদশ শ্রেণীর সম্পূর্ণ সাজেশন কিন্তু আজ শেয়ার করবো। অর্থাৎ আজকের আলোচনার মধ্যে আমাদের গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, বাঙালি শিল্প সাহিত্য, সংস্কৃতি, ভাষা প্রত্যেকটা বিষয় কিন্তু থাকছে এবং তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ চালাকির টিপস কিন্তু তোমাদের আলোচনার মধ্যে দিয়ে দেবো। সেই চালাকির টিপসগুলো যদি তোমরা একটু বুঝে নিতে পারো, যে সাজেশন তোমাদের সামনে তুলে দেবো তার 3/1 প্রশ্ন পড়লেও কিন্তু তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। কারণ বাংলাতে তোমরা জানো যে মূল যে বিষয়টা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা লাইন ভিত্তিক কিন্তু প্রশ্ন হতে পারে, একদম মূল যে ফ্যাক্টর। এবার জাস্ট যেমন গল্প থেকে একটা বলে নিই, ডাকাতের মা, তেলেনাপোতা আবিষ্কার এবং কর্তার বোধ। এর মধ্যে পরিষ্কার কথা, ডাকাতের মা গল্পটা থেকে কিন্তু একটা 5 মার্কের প্রশ্ন আসবেই। কথাটা বোঝা গেল কি বললাম? তাহলে আমার যদি দুর্বলতা থাকে, আমি শুধু ডাকাতের মা গল্পের প্রশ্নগুলো পড়বো, আর কর্তার ভূত আর তেলেনাপোতার প্রশ্ন আমার পড়ার দরকার নেই। আমি কিন্তু একটা পড়লেই কিন্তু আমি কমন পেয়ে যাব। এবং যদি কারো মনে হয় যে না আমি স্যার সবই পড়বো, সেটা কিন্তু অবশ্যই ভালো। সেক্ষেত্রে কি হবে, দুটোর মধ্যে দুটোই কমন পাবে, একটা প্রশ্ন লিখতে হবে। কি বললাম বোঝা গেল? এবার যারা শুধুমাত্র সাজেশন চাইছো তাদের জন্য টিপসটা আলাদা দেবো, এবং যারা মনে করো যে না আমরা স্যার সমস্ত কোশ্চেনই পড়বো এবং 100%ই কমন পেতে চাই, বা দুটো প্রশ্ন যা থাকবে দুটোর মধ্যে একটা লিখতে হবে, আমাকে স্যার দুটো প্রশ্নই কমন পেতে হবে, তাদের জন্য সাজেশন দেবো। শুধু কথাগুলো বলবো, বিষয়টা বুঝে নেবে এবং সেইভাবে প্রিপারেশন নেবে। তো আজকের সাজেশনটা কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ সাজেশন হতে চলেছে এবং বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। সম্পূর্ণ ভিডিওটা একটু বড় হবে, কারণ তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটা পার্ট নিয়ে যদি আলোচনা করতে হয় ভিডিওটা স্বাভাবিকভাবেই লেন্দি হবে। তো একটু ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা দেখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো নোটস করে নিতে হবে এবং ফাইনালের জন্য প্রিপারেশন নিতে হবে। এটা হলো তোমার কাজ। এখন তোমাদের সামনে অস্ত্র তুলে ধরছি, জাস্ট চালনা করা শিখে নাও, পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেবে, ভালো রেজাল্ট করবে, এটুকু বলে রাখলাম। আর যে সাজেশন তুলে ধরছি মনে রাখবে, এখান থেকে হুবহু দাগ নম্বর তুলে তুলে প্রশ্ন দেবে, একদম অক্ষরে অক্ষরে মিল পাবে প্রশ্নে, এটুকু বলে রাখলাম। তো চলো এবার আমরা মূল সাজেশন পর্বে চলে যাই এবং সাজেশনটাকে সম্পূর্ণ দেখে নিই। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে রাখো, যাতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা ক্রমশ দেখতে পাও। বন্ধুরা, তাহলে আমরা পরপর শুরু করি বিষয়গুলো। একদম প্রথম যে আলোচনার বিষয় রয়েছে সেটা হচ্ছে বাংলা গল্প। তো বাংলা গল্প যেটা বললাম, ডাকাতের মা পড়লে কিন্তু এখান থেকেই প্রশ্ন কমন আসবে। তো প্রথমে ডাকাতের মায়ের গল্পের প্রশ্ন কটা আমি তোমাদের সামনে শেয়ার করি। প্রথম প্রশ্ন, ডাকাতের মা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। দ্বিতীয় প্রশ্ন, এবার সৌখীর মা ভেঙে পড়লো, কখন এবং কেন সে ভেঙে পড়লো। তৃতীয় প্রশ্ন, মাতাদিন পেশকার কিভাবে চুরি যাওয়া লোটার সন্ধান পেল। পরে কোশ্চেন, এদের কাউকে দেখছি না, কে কাকে জিজ্ঞাসা করলো, তাদের দেখা যাচ্ছে না কেন, সে কথা কেন তাকে খুলে বলা যাচ্ছে না। সৌখীর বাবার আমলের সঙ্গে তার নিজের সময়ের দলের লোকদের মানসিকতায় কি বদল এসেছে। পরে কোশ্চেন, জেল থেকে বাড়ি ফিরে কেমনভাবে সৌখী আর তার মায়ের দেখা হলো। পরে কোশ্চেন, দারোগা পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে উঠলো কেন। পরে কোশ্চেন, বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে, কার কেন। এবং পরে কোশ্চেন, ছেলের নামে কলঙ্ক এনেছে সে, কিসের কলঙ্ক, তাৎপর্য সব ব্যাখ্যা করো। আমি একদম স্পষ্ট বলে দিচ্ছি, এই যে 9টা প্রশ্ন রয়েছে, কেউ যদি মনে করো স্যার এই 9টা প্রশ্ন পড়বো এবং এর থেকে একটা কোশ্চেন আমার কমন পেতে হবে, আমি বলছি তোমরা পাবে এবং এই একটা প্রশ্ন লিখলেই কিন্তু হবে। বোঝা গেল কি বললাম? আর পরের যে দুটো রয়েছে, অর্থাৎ কর্তার ভূত এবং তেলেনাপোতা আবিষ্কার, এ দুটো কিন্তু না পড়লেও কিন্তু হবে। তা সত্ত্বেও আমি তোমাদের প্রশ্নগুলো একবার একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রয়োজনে এটাকে স্ক্রিনশট করে নিতে পারো বা একটু নোটস করে নিতে পারো। তেলেনাপোতা আবিষ্কার থেকে কি প্রশ্ন রয়েছে? তেলেনাপোতা যাওয়ার কারণ কি, একে লেখক আবিষ্কার বলেছেন কেন। বাস থেকে 3টি চরিত্র যেখানে নামলো সেই জায়গাটির বর্ণনা দাও। গরুর গাড়িতে করে যাওয়ার অভিনব অভিজ্ঞতার বর্ণনা দাও। যে ঘরের চরিত্ররা রাতের জন্য আশ্রয় নেই সেই ঘরটির বর্ণনা দাও। মাছ ধরার সময় পুকুর ঘাটের ঘটনাটির বর্ণনা দাও। যামিনীকে তার মা 3 জনের আসার খবর পেয়ে অস্থির হয়ে উঠেছিল কেন। আমার কথার নড়চড় হবে না, কে কাকে কথাটি বলেছিল, সত্যিই কি তার কথার নড়চড় হবে না। গল্পের রোমান্টিকতা ও বাস্তবতার যে টানাপোড়েন লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। তো তেলেনাপোতা আবিষ্কার থেকে এই প্রশ্নগুলো পড়লে তোমরা পেতেও পারো, নাও পেতে পারো। অর্থাৎ মূল যে কথাটা কি, তেলেনাপোতা আবিষ্কার এবং কর্তার বোধ, এখান থেকে একটা প্রশ্ন আসবে। বোঝা গেল কি বললাম? অর্থাৎ এতগুলো প্রশ্ন, এর সঙ্গে আরও রয়েছে কর্তার ভূতের প্রশ্নগুলো, এই সমস্তগুলো পড়লে একটা প্রশ্ন পাবে। আর শুধু ডাকাতের মা গল্পটা থেকে পড়লেই কিন্তু একটা প্রশ্ন পাবে। এবার আমরা চলে আসি কর্তার ভূতের থেকে কি কি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, ভূতগ্রস্ত দেশ কোন আদিম আভিজাত্য অনুভব করে। পরে কোশ্চেন, ভূতের রাজত্বে আর কিছুই না থাক শান্তি থাকে, মন্তব্যটির ব্যাখ্যা করো। নইলে ছন্দ মেলে না, ইতিহাসের পথটা খোঁড়া হয়ে থাকে, ব্যাখ্যা করো। বেহুশ যারা তারাই পবিত্র, হুঁশিয়ার যারা তারাই অসুচি, এই উক্তির প্রেক্ষিতে কাহিনীটি ব্যাখ্যা করো। তারা বলে ভয় করে যে কর্তা, কারা একথা বলে, তাদের কিসের ভয়, কর্তা জবাবে কি বলেন। পরে প্রশ্ন, কর্তার ভূত গল্পের নামকরণের সার্থকতা লেখো। পরে কোশ্চেন, ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা দুজনে
তোরা ছাড়লেই আমার ছাড়া, বক্তাকে বক্তব্যের তাৎপর্য লেখো। এবং লাস্ট কোশ্চেন, ভুতুড়ে দেশের দোষ নয়, একমাত্র বর্গিরই দোষ, কী দোষ, এই দোষে কী হয়। তো আমি এই 3টে গল্পের প্রশ্নই তোমাদের সামনে শেয়ার করলাম। যারা মনে করো যে না স্যার আমার 2টো প্রশ্নের ভেতরে দুটোই আমি কমন পেতে চাই, তাদের বলবো 3টে গল্পের যে প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা গল্প ভালো করে পড়ে ফেলো, দেখবে 2টোর মধ্যে 2টোই কমন পাবে। আর যদি কেউ মনে করো না স্যার আমার একটা প্রশ্ন লিখতে হবে, আমার একটা ভালো করে কমন পেলেই হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো ডাকাতের মাটা ভালো করে পড়ো, কটা পড়লেই কমন পাবে। তবে শর্ট কোশ্চেনের জন্য কিন্তু তোমাকে সবগুলোই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আমি যে গল্পগুলো তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু প্র্যাকটিস করো। এবার চলে আসবো তারপরের বিষয়, অর্থাৎ আমাদের মূল বিষয় কবিতা। একইভাবে বাংলা কবিতা আমাদের 4টা রয়েছে, 4টের মধ্যে কিন্তু আমাদের 2টো প্রশ্ন পরীক্ষায় আসবে। আমাদের 2টো প্রশ্নের মধ্যে আমাদের যথারীতি একটা প্রশ্ন লিখতে হবে, কবিতা থেকে 2টো প্রশ্ন লিখতে হবে আমাদের, অর্থাৎ আমাদের 4টে কবিতা থেকে কিন্তু আমাদের 4টে প্রশ্ন আসবে এবং আমাদের 2টো প্রশ্ন লিখতে হবে। তাহলে আমার কাছে যেটা কথা হচ্ছে, সব থেকে সহজ কবিতা দুটোর নাম কি, সেটা হলো নুন কবিতা এবং আরেকটা হচ্ছে বাড়ির কাছে আরশিনগর। অর্থাৎ কেউ যদি মনে করো স্যার আমি এই নুন আর বাড়ির কাছে আরশিনগর পড়বো, তাহলে আমি প্রশ্ন কমন পেয়ে যাব, তাদের জন্য বলবো শুধু নুন আর বাড়ির কাছে আরশিনগর এই 2টো পড়ো। কারণ আজ যে 2টো কবিতা রয়েছে, অর্থাৎ আমাদের নীলধ্বজের প্রতি জনা একটা রয়েছে, আর একটা আমাদের রয়েছে এরপরেই যেটা হচ্ছে দীপান্তরের বন্দিনী। 2টো কবিতাই কিন্তু ডিটেলস কবিতা এবং ভাস্ট আলোচনা এবং তুলনামূলক দুর্বল ছাত্রছাত্রীদের কাছে কঠিন। সেজন্য বলবো যে যারা একটু দুর্বল তাদের জন্য নুন এবং বাড়ির কাছে আরশিনগর পড়াটা খুবই সহজ এবং ও 2টোর তুলনায় কিন্তু ভালো। তবে হ্যাঁ, যারা মনে করো যে না স্যার আমরা 4টেই ভালো করে পড়বো 5 মার্কের জন্য, তাদের ক্ষেত্রে অলওয়েজ ওয়েলকাম। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে দেখে নিই। প্রথম, নুন থেকে, নিম্নবিত্ত জীবনের ছবি নুন কবিতায় কীভাবে ফুটে উঠেছে। দ্বিতীয়টা, সে অনেক পরের কথা, কোন কথা, পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। আমি তার মাথায় চড়ি, কে কার মাথায় চড়ে, পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। পরে কোশ্চেন, শ্রমজীবী বঞ্চিত মানুষের জীবন যন্ত্রণা নুন কবিতায় কীভাবে প্রকাশিত হয়েছে তা লেখো। পরে কোশ্চেন, আমরা তো সামান্য লোক, কে কোন প্রসঙ্গে কথা বলেছে, সামান্য লোক শব্দের তাৎপর্য লেখো। পরে কোশ্চেন, নুন কবিতার নামকরণের সার্থকতা লেখো। পরে আসি বাড়ির কাছে আরশিনগর কবিতায়। বাড়ির কাছে আরশিনগর কবিতায় বর্ণিত পড়শির স্বরূপ ব্যাখ্যা করো। পরে কোশ্চেন, সে ক্ষণেক থাকে শূন্যের ওপর, আবার ক্ষণেক ভাসে নীড়ে, নীড় ও শূন্য শব্দ দুটির আবিধানিক ও কাব্যিক ব্যাখ্যা লেখো। পরে কোশ্চেন, তবু লক্ষ্য যোজন ফাঁকরে, কার সঙ্গে এই ব্যবধান, একত্রে থেকেও এই ব্যবধানের তাৎপর্য কী। পরে কোশ্চেন, জমযাতনা কি, তা কিভাবে দূর হবে। পরে কোশ্চেন, বাড়ির কাছে আরশিনগর, কার বাড়ি, আরশিনগর শব্দের অর্থ কী। এই যে প্রশ্ন দুটো শেয়ার করলাম আমি নুন কবিতা থেকে এবং বাড়ির কাছে আরশিনগর থেকে, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি এই কটার মধ্যে থেকে 2টো প্রশ্ন কমন পাবে এবং 2টো প্রশ্ন তোমরা ইজিলি লিখতে পারবে। তবে যারা দীপান্তরের বন্দিনী বা নীলধ্বজের প্রতি জানা এই কবিতাটা ভেতর থেকে প্রত্যেকটা লাইন থেকেই প্রশ্ন হতে পারে, বা যারা পড়ছো ডিটেলসে পড়ছো তাদের জন্য বলি প্রত্যেকটা অক্ষর কিন্তু এই কবিতার ইম্পর্টেন্ট। তার মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করি। প্রথম প্রশ্ন, অলির সখী রবির অধীনী সমীরণ প্রিয়াকে, তার সম্পর্কে এ মন্তব্য ব্যাখ্যা করা হয়েছে কেন। পরে কোশ্চেন, বীরাঙ্গনা শব্দের অর্থ কি, জনা কি প্রকৃতই বীরাঙ্গনা, যুক্তি সহ লেখো। কুন্তী ও দ্রৌপদী সম্পর্কে জনার অভিযোগগুলি আলোচনা করো। ছদ্মবেশে লক্ষ্যরাজ্যের ছলিলা দুর্মতি, কার স্বয়ম্বর, কে ছলনা করেছেন, কিভাবে তা লেখো। দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে, খাণ্ডব কি, কে কেন তা দহন করেন। পরে প্রশ্ন, কৌরব বংশের বিরুদ্ধে জনার অভিযোগগুলো কি কি ছিল। নীলধ্বজকে জনা কিভাবে যুদ্ধ উদ্বুদ্ধ করেছেন। নীলধ্বজ ও জনার চরিত্র আলোচনা করো। অর্জুনের কাপুরুষতার কি কি দৃষ্টান্ত জনা তুলে ধরেছেন। এবার সে দীপান্তরের বন্দিনী থেকে, মার কতদিন দীপান্তর, মাকে তিনি কেন দীপান্তরিতা। পরে কোশ্চেন, ধ্বংস হলো কি রক্ষপুর, রক্ষপুর কি, কিভাবে তা ধ্বংস হলো। পরে কোশ্চেন, কামানগোলার সীসা স্তূপে কি উঠেছে বাণীর শীষমহল, কামানগোলার শীর্ষ স্তূপ কি, বাণীর শীষমহল বলতে কবি কি বুঝিয়েছেন। কামানগোলার স্তূপে বাণীর শীষমহল কিভাবে উঠবে। পরে কোশ্চেন, তবে এ কিসের আর্ত আরতি, কিসের তবে এ সংখ্যারাব, আরতি ও সংখ্যারাব কিসের জন্য, তা আর্ত কেন, কবি এই প্রশ্ন কার উদ্দেশ্যে কেন করেছেন। পরে কোশ্চেন, রক্ত শোধালো খুন খারাপ বলতে কবি কি বুঝিয়েছেন, এই রক্তাক্ত অধ্যায় কিভাবে সমাপ্ত হতে পারে বলে কবি আশা করেছেন। এর সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছো কি, কোন ঘানি, তা জীবন চুয়ানো কেন, আরতির তেল রূপকটি ব্যাখ্যা করো। পরে কোশ্চেন, হাই শৌখিন পূজারী, পূজারী কে, তাকে শৌখিন বলা হয়েছে কেন। পরে কোশ্চেন, মুক্ত ভারতে ভারতী কই, ভারতী কে, ভারত ও ভারতী যে যথাক্রমে পরাধীন ও নির্বাসিত, তার কি প্রমাণ কবি দিয়েছেন। পরে কোশ্চেন, সিংহেরে ভয়ে রাখে পিঞ্জরে, ব্যাঘ্রেরে হানে অগ্নিশেল, সিংহ ও ব্যাঘ্র কারা, কারা তাদের পীড়ন করেছে। পরের কোশ্চেন, বাণীর কমল খাটিবে জেল, বাণীর কমল শব্দটির অর্থ কি, কেন সে জেল খাটবে। পরের কোশ্চেন, বাজাও পাঞ্চের জন্য শাক, পাঞ্চের জন্য কি,
অঞ্জলি কার জন্য? অঞ্জলি থেকে ঢেকে পাঞ্চজন্য বাজানোর উৎসাহ দেওয়া হয়েছে কেন? পরে কোশ্চেন, দীপান্তরের বন্দিনীকে তার বন্দি জীবনের রূপ কিভাবে এই কবিতায় ফুটে উঠেছে? তোমরা জানো যে কবিতা দুটো যারা পড়েছো তারাই জানো যে কবিতা দুটো যথেষ্ট বড় এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট রয়েছে এবং প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইনই কিন্তু গুরুত্বপূর্ণ, যার জন্য কিন্তু একটু বেশি প্রশ্ন আমাদের পড়তে হচ্ছে। এবার চলে আসে আমাদের পরবর্তী ইম্পর্টেন্ট যে পার্টটা রয়েছে, অর্থাৎ নাটক আমাদের গুরু, যেখান থেকে কিন্তু আমাদের দুটো প্রশ্ন লিখতে হয় এবং আমাদের তিনটে প্রশ্ন স্বাভাবিকভাবে পরীক্ষাতে আসে, যার জন্য কিন্তু আমাদের একটু বেশি প্রশ্নই পড়তে হবে এবং গুরু নাটকটা কিন্তু একটা বিস্তারিত নাটক, তার মধ্যে থেকে মাত্র কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। তো প্রশ্নগুলো কি? প্রথম প্রশ্ন, গুরু নাটকে গুরুকে নাটকে তার ভূমিকা লেখো। দুঃখের পথে তোমার তুর্যবাদে কার উদ্দেশ্যে এই গান পংক্তিটির মর্মার্থ বিশ্লেষণ করো। ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছায় না, কার সম্পর্কে কে এ কথা বলেছেন? এই বক্তব্যের তাৎপর্য কি? এই তো আমার গুরুর বেশ, কে বলেছেন? গুরুর বেশটি কেমন ছিল? শিলা জলে ভাসে, কে কোন প্রসঙ্গে কেন বলেছে? ভুল করেছিলুম জেনেও সে ভুল ভাঙতে পারিনি, কে কাকে বলেছে? কোন ভুল? সে ভুল ভাঙেনি কেন? ওরা ওদের দেবতাকে কাঁদাচ্ছে, কে কাকে বলেছেন দেবতাকে? কারা কিভাবে দেবতাকে কাঁদাচ্ছে? অচলায়তনে তাকে কোথাও ধরবে না, কাকে অচলায়তনে ধরবে না এবং কেন? প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে দিয়ে যাও, কে কাকে বলেছেন? কেন তার এই প্রার্থনা? পাথরগুলো সব পাগল হয়ে যাবে, কে বলেছে? কেন? মহাপঞ্চকের সঙ্গে আচার্য আদিনপূর্ণের বিরোধ বাঁধল কেন? পরে কোশ্চেন, সে কি গর্ভের মধ্যেও কাজ করে? কে কোন প্রসঙ্গে বলেছেন গর্ভের মধ্যে কি কাজ করে? তার কি প্রমাণ পাওয়া গেল? পরে কোশ্চেন, ওকে অচলায়তনের ভূতে পেয়েছে, কার সম্পর্কে কে এই কথা বলেছে? অচলায়তনের ভূত কি? উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে সেই ভূতগ্রস্ত হয়ে উঠেছে? পরে প্রশ্ন, পঞ্চকের চরিত্র আলোচনা করো এবং তারপরের কোশ্চেন, উনি আমাদের সব দলের শতদল পদ্ম, কার কথা বলা হয়েছে? তিনি শতদল পদ্ম কেন? এছাড়াও আরও দুটো প্রশ্ন রয়েছে যে জুনুকরা চাষ করে কেন, তাদের গানে এই চাষের আনন্দ কীভাবে ফুটে উঠেছে, এবং লাস্ট কোশ্চেন, ভাই তোরা সব কাজই করতে পাস, কে কাকে এই প্রশ্ন করেছে, বক্তার এই প্রশ্নের কারণ কি? তো এই যে 17টা প্রশ্ন দিয়েছি, দেখো কিছু করার নেই, কারণ আমাদের পরীক্ষায় 3টে প্রশ্ন আসবে, দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে এবং গুরু নাটকটাও তোমরা দেখেছো তোমাদের বইয়ে কত বড় একটা নাটক, তো সেখান থেকে বেছে কিন্তু এই প্রশ্নগুলো তুলে ধরা। অনেকেই বলবে যে 5টা প্রশ্ন পড়ো একটা কমন পাবে, তারা বলতে পারে, কিন্তু আমাদের যা শিক্ষক মহল আছে বা আমরা যে গ্রুপে কাজ করছি তাদের দ্বারা সম্ভব নয়, যার জন্য আমাদের প্রশ্ন সংখ্যা একটু বেশি হয়, কিন্তু এটা ঠিক যে সাজেশন বা পরীক্ষায় কমন কিন্তু আমরা 100% দিয়ে থাকি, এটুকুই তোমাদের বলে রাখলাম। চলে আসি এর পরের যে বিষয় আছে আমাদের প্রবন্ধ। তো প্রবন্ধর ক্ষেত্রে তোমাদের যেটা বলবো, আমাদের সুয়েজ খালে হাঙ্গর শিকার এবং গ্যালিলিও, আমাদের দুটো পার্ট রয়েছে। তো যে সুয়েজ খালে হাঙ্গর শিকারটা ভালোভাবে পড়বে সেটা পড়বে, আর যে গ্যালিলিও পড়বে সে গ্যালিলিও পড়বে, যে কোনো একটা পার্টের প্রশ্নটা ভালো করে পড়ো। তো যাই হোক, কি প্রশ্ন রয়েছে দেখো। প্লেগ রোগের সংক্রমণের সম্ভাবনায় লেখক ও তার সহযাত্রীদের কি সমস্যায় পড়তে হয়েছিল? হাঙ্গর ধরার প্রথম চেষ্টার বিবরণ দাও। কোন হাঙ্গর কিভাবে শেষ পর্যন্ত ধরা পড়ল? ভারতের শ্রমজীবী সম্পর্কে লেখকের মনোভাব ব্যাখ্যা করো। সুয়েজকালে জাহাজ পারাপারের ব্যবস্থা বর্ণনা দাও। একথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না, কোন কথা কেন? সেদিন আমার খাওয়া দাওয়ার দফা মাটি হয়ে গিয়েছিল, লেখকের খাওয়া দাওয়ার দফা মাটি হয়ে গিয়েছিল কেন? ঘটনাটির বর্ণনা দাও। এবং ভারতের বাণিজ্যকে লেখক মানব জাতির উন্নতির সম্ভবত সর্বপ্রধান কারণ বলেছেন কেন? তো সুয়েজকালে হাঙ্গর শিকার যারা পড়তে চাইছো তারা, কারণ তোমাদের দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখতে হবে 5 মার্কের, একটা সুয়েজকালে হাঙ্গর শিকার থেকে আসবে আর একটা গ্যালিলিও থেকে আসবে। তো যে যেটা ভালো বোঝো, যে যেটা ভালো করো সেটা পড়তে পারো। তবে আমার কাছে গ্যালিলিওটা পড়া বেস্ট, কারণ মাত্র 3টে প্রশ্ন দেখো গ্যালিলিও থেকে দিয়েছি, 3টে প্রশ্ন পড়লে একটা পাবো। তো কি প্রথম প্রশ্ন, দূরবীন কিভাবে গ্যালিলিওর বিশ্ব সমীক্ষার প্রধান যন্ত্র হয়ে উঠলো? দ্বিতীয় প্রশ্ন, দূরবীনের সাহায্যে পর্যবেক্ষণের মধ্য দিয়ে গ্যালিলিও কোন মতবাদের প্রচার করতে লাগলেন? এবং তৃতীয় কোশ্চেন, শিক্ষকতার শুরুর দিকে তার অর্থকষ্ট চলছিল কেন? এই সমস্যার সমাধানে তিনি কি স্থির করলেন? তো যাই হোক, গ্যালিলিও থেকে তোমাদের সামনে এবং সুয়েজকালে হাঙ্গর শিকার থেকেও কিন্তু তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরলাম। যে যেটা ভালো বোঝো সে সেটা ভালোভাবে প্র্যাকটিস করো, প্রশ্ন কিন্তু এর মধ্যে থেকে কমন পাবে। এবার আসি আমাদের আরো দুটো পার্ট, যেটা আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা। তো এখান থেকেও তাই, আন্তর্জাতিক গল্প থেকে একটা প্রশ্ন আসবে এবং ভারতীয় কবিতা থেকে একটা প্রশ্ন আসবে, যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। তো আমি বলবো যে ভারতীয় কবিতা থেকে লিখতে, কারণ শিক্ষা সার্কাস খুবই সহজ এবং একটা প্রশ্ন পড়লেই তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে কবিতা থেকে উত্তর লিখো। তবে বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়ো আমাদের যে আন্তর্জাতিক গল্পটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর। তো প্রশ্নগুলো দেখে নাও, কি প্রশ্ন প্র্যাকটিস করবে। প্রথম প্রশ্ন, ডানাওয়ালা থুত্তুরে বুড়োর চেহারার বর্ণনা দাও। দ্বিতীয় প্রশ্ন, বুড়ো যে দেবদূত আদৌ নয় বরং স্বয়ং শয়তান, এই সন্দেহ পাদ্রে গোনসাগার মনে জাগলো কিভাবে? পরে প্রশ্ন, দেবদূতের আবির্ভাবে প্লাই ও এলিসেন্দার দারিদ্র্য দূর হলো কিভাবে? পরে কোশ্চেন, এলিসেন্দা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, নিজের জন্য স্বস্তি আর দেবদূতের জন্য স্বস্তি, উদ্ধৃত বাক্যটির অন্তর্নিহিত অর্থ বর্ণনা করো। পরে কোশ্চেন, যদিও অনেকে ভেবেছিল
তার সাড়াটা ঠিক ক্রোধের নয় বরং জ্বালার, ব্যথার। ব্যাখ্যা করো। জনতার মনোযোগ কিভাবে দেবদূত থেকে মাকড়সা হয়ে যাওয়া মেয়েটির দিকে গিয়ে পড়লো, বর্ণনা করো। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ভারতীয় কবিতা শিক্ষা সার্কাস কবিতা থেকে মাত্র 5টি কোশ্চেন এবং এখান থেকে একটা প্রশ্ন আসবে, একদম কনফার্ম বলছি তোমাদের। প্রথম প্রশ্ন, শিক্ষাকে কবি সার্কাসের সঙ্গে তুলনা করেছেন কেন? দ্বিতীয় প্রশ্ন, জ্ঞান কোথায় গেল? জ্ঞানের অভাব কবিতায় কিভাবে ব্যঞ্জিত হয়েছে? তৃতীয় প্রশ্ন, বর্তমান জীবনে প্রকৃত শিক্ষার দৈন্য কিভাবে কবিতায় প্রকাশিত হয়েছে? চতুর্থ প্রশ্ন, যদি সব শ্রেণী শেষ হয়ে যায় আমি তবু পরের শ্রেণীতে যাব, তাৎপর্য ব্যাখ্যা করো। পরের কোশ্চেন 1, 2, 3, 4 এই গণনার তাৎপর্য কি? এবার চলে আসবো আমরা পরবর্তী যে পাঠ, অর্থাৎ আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা আমরা পড়লাম। এরপরে আমাদের রয়েছে বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি এবং তারপরে আমরা পড়বো, তারপরে আমাদের যে সাজেশনের পাঠ সেটা হলো ভাষা। তো শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো, কথা, ছড়া, ধাঁধা এবং প্রবাদ প্রবচন কাকে বলে? বৈশিষ্ট্য সহ লেখো। এই 4টে পাঠ অবশ্যই পড়বে, কারণ এখান থেকে একটা পাঠ কিন্তু আমাদের পরীক্ষায় আসবেই। বোঝা গেল কি বললাম? এটা কিন্তু একদম মিস করবে না, বারবার বলছি। এক দাগে কথা, ছড়া, ধাঁধা, প্রবাদ প্রবচন 4টেই ভালো করে পড়বে। যদিও 3টে ইম্পর্টেন্ট আমি বলেছি, কিন্তু মানে প্রত্যেকটাই পড়বে, কোনোটাকে বাদ দেবে না, কারণ এর মধ্যে থেকে একটা কোশ্চেন আসবে এবং খুবই সহজ, একবার পড়লে মুখস্থ হয়ে যায়। দ্বিতীয়টা হচ্ছে বাংলা সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন দত্ত, সৈয়দ আলাওল, রামপ্রসাদ সেনের ভূমিকা। এই কটার মধ্যে একটা প্রশ্ন আসবে, ভালোভাবে বুঝে নেবে। 4টে প্রশ্ন আসবে, আমাদের 2টো প্রশ্ন লিখতে হবে কিন্তু। তাহলে বললাম এখান থেকে একটা আসবেই, এই পাঠের থেকে একটা আসবে। নেক্সট দেখো, মৈথিলী কোকিল কাকে বলে? তার কাব্যকৃতিত্ব। কৃত্তিবাস রচিত রামায়ণের নাম কি? কাব্যটির জনপ্রিয়তার কারণ। এবং মনসামঙ্গল কাব্যধারার জনপ্রিয় কবিকে, তার জনপ্রিয়তার কারণ। এই প্রশ্ন কটা সব থেকে, তোমরা কত বড় একটা বই দেখেছো, তার মধ্যে থেকে সম্পূর্ণ বেছে কিন্তু এই 5টা প্রশ্ন বা 5টা সেট যাকে বলা যায় তোমাদের সামনে তুলে ধরলাম। এই মধ্যে থেকেই তোমরা 4টে প্রশ্ন পাবে আশা রাখছি, এবং 2টো প্রশ্ন তোমাদের লিখতে হবে। তবে যেটা বললাম, 1 দাগ আর 2 দাগের সেটটা ভালোভাবে কমপ্লিট করবেই কিন্তু, বোঝা গেল? নেক্সট চলে আসে আমাদের লাস্ট যে অংশটা রয়েছে, ভাষা। ভাষা থেকে ঠিক একইভাবে কিন্তু আমাদের একটা প্রশ্নের উত্তর করতে হয়, আমাদের 3টে প্রশ্ন পরীক্ষায় আসে। তো যাই হোক, আমি 4টে প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভব ও তার ক্রমবিকাশ সম্পর্কে লেখো। সাধু চরিত ভাষা কাকে বলে? এই 2 ভাষা রীতির পার্থক্য লেখো। তৃতীয় প্রশ্ন, ভারত 4 ভাষাবংশের দেশ, এই 4 ভাষাবংশের পরিচয় দাও। এবং চতুর্থ প্রশ্ন, কৃত্রিম ভাষা কাকে বলে? উদাহরণ সহ বৈশিষ্ট্য লেখো। আমি বলি একটা প্রশ্ন পড়ো, কোনটা? 3 নম্বরটা, ভারত 4 ভাষাবংশের দেশ, এই 4 ভাষাবংশে বর্ণনা দাও। আর কিছু পড়া লাগবে না, এই একটা প্রশ্ন পড়লে একটাই আসবে। তবুও যাই হোক, এই প্রশ্ন কটা দিলাম, প্র্যাকটিস করে রাখো। তো এই হলো আজকের আলোচনা, সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে লাইক করো, নিজের সঙ্গে শেয়ার করো। যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।